সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে আমরা জনস্বাস্থ্যের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, বিশেষ করে জনস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থা এর বর্তমান এবং ভবিষ্যৎ। আমরা জানি যে আসলে স্বাস্থ্য ব্যবস্থার যে কাঠামো সেটিকে আসলে আমরা অনেক সময় যদি মোটা দাগে দেখতে চাই যে মানুষ যখন অসুস্থ হয় তখনই চিকিৎসা সেবা পাবে এবং তারা সুস্থ হবে। এই ব্যাপারটি কনসেপ্টটি থেকে কিন্তু আসলে সমগ্র পৃথিবী এখন অনেক সরে এসেছে। এখন আমরা দেখেছি যে প্রিভেন্টিভ হেলথ অথবা রোগ হওয়ার আগে তার প্রতিরোধের ব্যবস্থাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আসলে রোগটিতে আক্রান্ত হওয়ার পূর্বে যদি তাকে আমরা আটকাতে পারি তাহলে কিন্তু এটা দেশ এবং জাতির জন্য এবং সেই ব্যক্তির জন্য লাভজনক। সেই জনস্বাস্থ্যের বিষয়ে যদি জনস্বাস্থ্যকে যদি কেউ একজন ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে চায়, সেই জায়গাটিতে কাজ করতে চায়, তাহলে আসলে কিভাবে সেই জায়গাটিকে যেতে হবে, সেটির গুরুত্ব কতখানি, বর্তমান বিশ্বে তার গুরুত্ব বা ভারবাহিতা কতখানি, সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আলোচনার জন্য আমরা একজন যোগ্য ব্যক্তিকে আজকে স্টুডিওতে পেয়েছি। আমি পরিচয় করে দিচ্ছি তার সঙ্গে, প্রফেসর ডক্টর আজিজ রহমান, রিসার্চ অ্যাডভাইজার অ্যান্ড হেলথ অফ পাবলিক হেলথ ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং, ফেডারেশন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া, এবং ভাইস প্রেসিডেন্ট পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়া, কনভেনার হেলথ প্রমোশন স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ পিএইচএ। প্রফেসর ডক্টর আজিজ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে সত্যিকার অর্থেই যে আমরা স্বাস্থ্যের বাইরে যে একটি স্বাস্থ্য রয়েছে, যে স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য জনস্বাস্থ্য বা পাবলিক হেলথ ভীষণ গুরুত্বপূর্ণ। এটি বুঝতে বুঝতে কিন্তু অনেক বছর চলে গেল, কিন্তু আপনি বুঝেছেন বেশ আগে। এই মানে এই গুরুত্বের জায়গাটি কিভাবে আপনার চিন্তার মধ্যে এলো, অথবা ক্যারিয়ারের শুরুটি কিভাবে এই জায়গাটি দিয়ে শুরু হলো? অনেক ধন্যবাদ। আমি আসলে ঢাকা মেডিকেল থেকে গ্র্যাজুয়েশন করার পরে আমি যেদিন ইন্টার্নি শেষ করি এবং সৌভাগ্যক্রমে আই গট দ্য অপরচুনিটি টু ওয়ার্ক অ্যাট সানোফি অ্যাভেন্টিস। তো সেখানে একটা অনকোলজি টিম ছিল, সেই অনকোলজি টিমের সাথে কাজ করার সুযোগ হয়। তো আমি তখন ক্লিনিক্যাল ক্যারিয়ারে যাওয়ার কোনো স্কোপই পাইনি। তো আমি যখন সানোফি অ্যাভেন্টিসে ঢুকার পরে দেখলাম যে ওখানে অনকোলজি ড্রাগ নিয়ে ক্লিনিক্যাল ট্রায়ালগুলো হচ্ছে। সো ক্লিনিক্যাল ট্রায়ালে সেই রিসার্চ আর্টিকেলগুলো যখন আমি পড়লাম, তখন দেখলাম যে এখানে অনেক সায়েন্টিফিক এভিডেন্স আছে যেগুলো হচ্ছে আমি বুঝতে পারছি না। সো আই নিড টু হ্যাভ সাম রিসার্চ নলেজ। কারণ আমাদের মেডিকেল কারিকুলামের মধ্যে রিসার্চ নিয়ে কিন্তু খুব একটা পড়াশোনা হয় না এবং পাবলিক হেলথকে সেরকম গুরুত্বও দেওয়া হয় না। সেকেন্ড যে জিনিসটা আমার মাথায় কাজ করলো সেটা হচ্ছে, যখন আমি অনকোলজির সাথে কাজ করতাম তখন আমরা বিভিন্ন ক্যান্সার সচেতনতামূলক প্রোগ্রামগুলোতে জি। অংশগ্রহণ করতাম। তো তখন আমার কাছে মনে হলো যে আসলে একজন ক্লিনিশিয়ান হিসেবে আই ক্যান রিচ টু মোর পিপল কম্পেয়ার টু ট্রিটিং এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল। এবং পাবলিক হেলথের কনসেপ্টটা কিন্তু সেটাই, যে সেটাই। আমি একজন, আপনি যেটা বলছিলেন যে ট্রিটমেন্টে করার থেকে আমি হচ্ছে তার প্রিভেনশনের জন্য কাজ করতে পারবো, জি। যেখানে ক্লিনিশিয়ানরা হচ্ছে ইন্ডিভিজুয়ালকে ডিল করে, আমরা পপুলেশন লেভেলে রিচ করতে পারবো। তো এই দুইটা কনসেপ্ট থেকে আমার কাছে মনে হলো যে আই নিড টু ট্রেন মাই সেলফ ইন্টু পাবলিক হেলথ, অ্যান্ড দ্যাট স্টিমুলেটেড মি টু গো টু মাস্টার অফ পাবলিক হেলথ। সে যাত্রাটি আসলে কিভাবে শুরু হলো, পাবলিক হেলথের এই যাত্রাটি? তো আমি যখন এই চিন্তা করলাম যে আমার আসলে নলেজ দরকার, আমার থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স দরকার, জি। তখন হচ্ছে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে আমি সুযোগ পেলাম এমপিএইচ করার। এমপিএইচ যখন করলাম তখন উই আর রিয়েলি লাকি টু আন্ডারস্ট্যান্ড লটস অফ কনসেপ্ট, এবং আমাদের সাথে ওয়ার্ল্ড রিনাউন্ড ফ্যাকাল্টি মেম্বার্সরা আসতেন। তাদের সাথে যখন কথা বললাম তখন আমি বুঝতে পারলাম আসলে পাবলিক হেলথের ব্যাপ্তিটা কীরকম, এবং এটা কোনো জিওগ্রাফিক্যাল রিজনের মধ্যে সীমাবদ্ধ না, এবং কি কি ক্ষেত্রে আমি পাবলিক হেলথে কন্ট্রিবিউট করতে পারি, এবং এটা যে শুধুমাত্র লোকাল সেটা না, আমি হচ্ছে গ্লোবালি ইম্প্যাক্ট ফেলতে ইম্প্যাক্ট পারি। ফেলতে পারে। এই অনুপ্রেরণা থেকে আমি যখন এমপিএইচ এ থিওরিটিক্যাল কনসেপ্টগুলো জানলাম, সঙ্গে হচ্ছে আমরা একটা মাইনর থিসিস করেছি, সেখানে আমি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করলাম আমার রিসার্চ নলেজটাকে। এরপর ব্র্যাকে যেহেতু আমরা করেছি, সো ব্র্যাকের বিভিন্ন প্রোগ্রামগুলো দেখার সুযোগ হয়েছে। তো এমপিএ শেষ করার পর তখন আমি চুজ করলাম যে আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন্টারন্যাশনালি, এবং দ্যাট ওয়াজ মাই জার্নি। আমি তখন ব্র্যাক আফগানিস্তানে কাজ করি, আফগানিস্তানে চলে যাই। আফগানিস্তানে পাবলিক হেলথ প্রোগ্রামে কাজ করার সুযোগ হয়। সেখানে গিয়ে দেখেছি যে বাংলাদেশে যে পাবলিক হেলথ প্রোগ্রামগুলো হচ্ছে, আফগানিস্তানে সেই প্রোগ্রামগুলো কিভাবে হচ্ছে, এবং সেখানকার মানুষের আসলে নিড কী, সেখানে কাজ করার স্কোপ কতটুকু। সো দ্যাট ওয়াজ রিয়েলি এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স দ্যাট আই গট। এরপরে সুযোগ হয় আফগানিস্তান থেকে আসার পরে আইসিডিডিবিতে কাজ করার। সেখানে আমার সুপারভাইজার ছিল স্টিফেন লুবি, ওয়ার্ল্ড রিনাউন্ড সায়েন্টিস্ট। তার কাছ থেকে আমার আসলে হাতে খড়ি যে কীভাবে সায়েন্টিফিক রাইটিং করতে হয়, এবং সেই সময়ে একটা রিসার্চের কথা না বললেই না, সেটা হচ্ছে জি। যে বাংলাদেশে নিপা ভাইরাসের যে আউটব্রেক, খেজুরের রস খেলে যে নিপা ভাইরাস হয় মানুষ এখন জানে। তো
তো আমি খুবই গর্বিত যে আমার সুযোগ হয়েছিল সেই বিষয়টাতে কাজ করার। Right. এবং তখন আমি আইডিসিআর এর সেকেন্ডারি ছিলাম, প্রফেসর মাহমুদুর রহমান স্যারের তত্ত্বাবধানে কাজ করার সুযোগ হয়েছে, সারা বাংলাদেশে আউটব্রেক ইনভেস্টিগেশনগুলো করার সুযোগ হয়েছে। সো অল অফ দ্য পাথওয়েজ দ্যাট আই ওয়ার্ক থ্রু, এভরি টাইম ইট ওয়াজ চ্যালেঞ্জিং, ইট ওয়াজ এনজয়েবল। এবং আমার কাছে মনে হয়েছে আমি যদি গদবাঁধা ক্লিনিক্যাল ক্যারিয়ার করতাম তাহলে আমাকে শুধুমাত্র রুগীই দেখতে হতো, কিন্তু এই যে ভ্যারাইটি, এই যে এক্সাইটমেন্ট, সেটা থেকে হয়তো সেটা আমি থেকে বঞ্চিত বঞ্চিত হতাম। হতেন। মানে এই নিপা ভাইরাসের কথা বললেন, এই শীতকাল একেবারেই চলছে, মানে শুরু আর কি। এবং সমগ্র দেশ জুড়ে এই যে সতর্ক বার্তাটি রয়েছে যে খেজুরের রসটি সতর্কতার সঙ্গে গ্রহণ করতে হবে, খোলা জায়গা থেকে গ্রহণ করা যাবে না, সেই রিসার্চের সঙ্গে আপনি যুক্ত ছিলেন এবং বললেন যে বিভিন্ন আউটব্রেক যেগুলো হচ্ছে সেটার সঙ্গে যুক্ত ছিলেন। এটি কিন্তু ভীষণ আমাদের কাছে আসলে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। True. এই যে নিপা ভাইরাসটি নিয়ে কাজ করার ক্ষেত্রে আসলে কোনো সতর্কবার্তা আজকে দিতে চান কিনা আমাদের আমি একটা দর্শকদের? কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে অ্যাজ এ সায়েন্টিস্ট, অ্যাজ এ রিসার্চার আমরা এভিডেন্স জেনারেট করি। জি। তো আমরা যখন কাজটা করেছিলাম আমরা জানতাম না যে আসলে মানুষ কেন মারা যাচ্ছে, অজ্ঞাত রোগের মৃত্যু, সেটাই ছিল আমাদের নিউজ। সেখান থেকে অ্যাজ এন এপিডেমিওলজিস্ট আই লিড দ্য ইনভেস্টিগেশন আমার টিম মেম্বারদের সাথে। সেখানে আমরা জানতে পারলাম যে কাঁচা খেজুরের রস খাওয়ার জন্য মানুষ মারা যাচ্ছে, এবং আমি জি। যে ইনভেস্টিগেশনটা করেছিলাম 10 জনের মধ্যে 9 জনই মারা গিয়েছিল। আচ্ছা। তো কেন মারা যাচ্ছে আমরা যখন জানতে পারলাম, তখন কিন্তু সেই মেসেজটাকে আমরা কমিউনিটির মধ্যে জানালাম। তো আমি যখন এখন ক্যারিয়ার সেমিনারগুলো করি, আমি মানুষকে জিজ্ঞেস করি, এই এভিডেন্স তো মানুষ অনেকদিন আগে থেকেই জানে, কিন্তু জানার পরে কিন্তু মানুষ কাঁচা খেজুর রস খাওয়া বন্ধ করেনি। আমি যে এক্সাম্পলটা দিই সেটা হচ্ছে যে আমরা স্মোকাররা যারা আছে, স্মোকাররা কিন্তু জানে যে আসলে এর হার্মফুল ইম্প্যাক্টটা কী, কিন্তু তারা কিন্তু বন্ধ করে না। আমাদের কাজ হচ্ছে উই ট্রাই আওয়ার বেস্ট টু জেনারেট দ্য এভিডেন্স, শেয়ার দিস এভিডেন্স, এবং যারা মানুষ তারা হচ্ছে দে উইল টেক দ্য ইনফর্ম ডিসিশন ওয়েদার দে শুড কমপ্লাই উইথ দিস থিং অর দে শুড নট। তো এখন আমি আবারও বলবো, সেটা হচ্ছে যে মানুষ জানে, কিন্তু আমাদের কাজ হচ্ছে অ্যাজ এ পাবলিক হেলথ প্রফেশনাল এই মেসেজটাকে বারবার রিপিট করা, সো মানুষ যেন জানতে পারে যে হ্যাঁ, এই জিনিসটা আমার করা উচিত এবং না। তার সাথে সম্পৃক্ত হতে পারে বা তাদেরকে তাকে সম্পৃক্ত গ্রহণ করে। করে জি, আর কি। জি। এই যেটি বললেন, পাবলিক হেলথ একটি বিশাল একটি পরিমণ্ডল, সমগ্র বিশ্বব্যাপী, এবং যেটি বললেন যে সেটি গ্লোবাল, মানে শুধু রিজিওনাল নয়, একটি জায়গাতেই শুধু থেমে নয়। আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে আফগানিস্তানের কথা বলেছিলেন। তো সেখানে যখন গেলেন, আফগানিস্তান সম্পর্কে তো আমাদের একটি ভিন্ন ধারণা রয়েছে, একদম একটা নেগেটিভ যুদ্ধ ধারণা বিধ্বস্ত আছে, রাইট। জি, সেই জায়গাতে। জি। সেই জায়গার কাজের অভিজ্ঞতাটি কেমন ছিল? মানে তাদের কমিউনিটিতে কাজ করতে গিয়ে কতখানি স্বস্তি বোধ করেছেন? ট্রু। আসলে আমরা মিডিয়াতে অনেক একটু বেশি দেখি। মিডিয়া একটু এক্সাজারেট করে যে শুধুমাত্র ওখানে যুদ্ধ বিধ্বস্ত হচ্ছে। তো আমি এখানে কাজ করেছিলাম ২০০৭ সালে। তখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল অবশ্যই। কিন্তু আমি যখন কাজ করতে গিয়েছি পাবলিক হেলথে, মানুষগুলোর নিড এবং মানুষগুলোর সমস্যা কিন্তু কোনো ডিফারেন্ট ছিল না আমি বাংলাদেশের মানুষের যে সমস্যাগুলো দেখেছি। জি। তারা তখনও ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ নিয়ে কাজ করছে, ম্যাটারনাল মর্টালিটি নিয়ে কাজ করছে। তো আমাকে কিন্তু, যদিও একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল, কিন্তু এই সমস্যাগুলো পাবলিক হেলথের কনটেক্সটে কিন্তু কোনো ডিফারেন্ট ছিল না। এবং এই সমস্যাগুলো আমরা যদি চিন্তা করি, সেটার কিছুটা ইম্প্যাক্ট আছে যে ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে, যেমন ইন্ডিভিজুয়াল হেলথ সিকিং বিহেভিয়ারের কিছু বিষয় আছে। ঠিক একইভাবে সিস্টেমের বিষয় আছে, যে সিস্টেম থেকে যে আসলে কতটুকু সাপোর্ট দিচ্ছে, সেই জিনিসটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং এটা আমার কাছে আফগানিস্তান বলে কোনো ডিফারেন্ট মনে হয়নি। এবং তারাও যথেষ্ট রেসপেক্ট করেছে আমাদেরকে, হেলথে যারা কাজ করতাম। আফগানিস্তান শুনলেই আমরা মনে করি তালিবান, ইটস নট লাইক দিস। কিন্তু ওখানে যেটা আমি শিখেছি সেটা হচ্ছে যে আমি যদি কমিউনিটিতে কাজ করতে যাই, তাহলে অবশ্যই কমিউনিটি লিডারদের সাথে মিলে আমাদেরকে কাজ করতে কাজ হবে। করতে হবে। তো ওইখানে যেটা আমরা করতাম যে কমিউনিটি লিডারদেরকে আগে কনভিন্স করতাম, তাদেরকে বুঝাতাম। তারা যদি বুঝতে পারতো, দেন দে কুড ডিসেমিনেট এটা দিস অনেক থিং। সহজ হতো অনেক কাজটি, সহজ হতো কাজটা হতো করা। কাজটি। সেটা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু অনেক জায়গায় এক্স্যাক্টলি প্রযোজ্য, ইট ইজ। বিশেষ করে এবং এই প্রান্তিক। এই কথাটা আমি আরেকটু যদি অ্যাড করি, যেমন জি। অস্ট্রেলিয়াতে যখন কোভিড প্যান্ডেমিকটা হলো, তখন কিন্তু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এই জিনিসটাকে খুব একটা ফোকাস করেনি। তারা, ধরেন আমাদের ওখানে মাল্টি কালচারাল পিপল আছে, তারা মনে করতো শুধু আমি যদি প্রিভেনশন মেসেজটাকে ওই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি, দ্যাট উড ওয়ার্ক। বাট দ্যাট ডিড নট ওয়ার্ক। সেখানে আমি কথা বলেছি যে ইউ নিড টু ওয়ার্ক উইথ দ্য মাল্টি কালচারাল কমিউনিটি লিডার্স। কারণ যদি কমিউনিটি লিডার্সদেরকে ইনভলভ করা যায়, দেন উই ক্যান সলভ এ পাবলিক হেলথ প্রবলেম। এবং এই কনসেপ্টটা কিন্তু সারা বিশ্বব্যাপী একই কনসেপ্ট। তো আমার সেই অভিজ্ঞতা হয়েছিল কোভিড-19 প্যান্ডেমিকের সময়। আমি মিডিয়াতে কথা বলেছি যে অস্ট্রেলিয়াতে, যে ইউ নিড টু ওয়ার্ক উইথ দিস কমিউনিটি লিডার্স ইফ ইউ ওয়ান্ট টু রিচ দ্য মাল্টি কালচারাল কমিউনিটি একদম, পিপল। একদম। তাদেরকে যদি একেবারেই ভেতরে পৌঁছাতে জি, হয়, তাহলে তাদের মূল অবশ্যই, জায়গাটিতে অবশ্যই। যেতে হবে। খুব ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আ আসলে প্রিভেন্টিভ মেডিসিন বা এই জনস্বাস্থ্যের যে জায়গাটি, যেটা আমরা বলছি, সেটির অনেক ফিল্ড অফ ওয়ার্ক রয়েছে, অনেক জি, স্কোপ রয়েছে। জি। তো সেই বিশাল জায়গাটিতে আসলে আপনি কোন, কোন জায়গাগুলোতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন? বা কোন, কোন জায়গায় কাজ করেছেন?
আসলে আমি নিজেকে কখনো সীমাবদ্ধ করিনি কোনো একটা স্পেসিফিক ডিজিজ অথবা আউটকামের জন্য, যেটার মধ্যে অনেক প্রজ এন্ড কনস আছে। অনেকে বলে যে আমি হার্ট ফেলিউর রিসার্চার। আমি কখনো মনে করিনি যে আমার আসলে হার্ট ফেলিউর রিসার্চার হওয়া দরকার। কারণ পাবলিক হেলথের কনসেপ্ট আপনি যেটা বলছেন এটা হচ্ছে ব্যাপক। তো আমি সবসময় কাজ করেছি যে অ্যাজ এ হোল হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ হিউম্যান বিং, Right. এবং ইট কুড বি অ্যাট এনি পপুলেশন লেভেল। তো আমার এখনকার কাজগুলোর মধ্যে যেটা আছে, আমি এখন নন কমিউনিকেবল ডিজিজগুলো নিয়ে ফোকাস করছি। সেটার মধ্যে আছে কার্ডিয়াক ডিজিজ, ডায়াবেটিস, ক্যান্সার এবং মেন্টাল হেলথ। রাইট। তো রিসেন্টলি আমার কাজগুলো হয়েছে বেশিরভাগ মেন্টাল হেলথের জন্য। এছাড়া আমার যে কাজগুলো অস্ট্রেলিয়াতে আছে, আমার পিএইচডি স্টুডেন্টরা কাজ করছে, সেটা হচ্ছে মাইগ্রেন্ট পপুলেশন। কারণ অস্ট্রেলিয়াতে দ্যার ইজ এ ডিফারেন্স বিটুইন মাইগ্রেন্ট এবং নন মাইগ্রেন্ট পপুলেশন, এবং সেই কনসেপ্ট থেকে মাইগ্রেন্ট পপুলেশন হেলথ অ্যান্ড ওয়েলবিং নিয়ে আমি কাজ করছি। জি। ইন্টারন্যাশনাল যে আমার পিএইচডি স্টুডেন্টগুলো আছে তারা কাজ করছে তাদের দেশের কনসেপ্ট নিয়ে, হয়তো বা মেন্টাল হেলথ, হয়তো বা টোবাকো। সো আই ট্রাই টু ফোকাস অন দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট দ্যাট ইজ ফ্রম দ্য গ্লোবাল পয়েন্ট অফ ভিউ। খুবই চমৎকারভাবে কাজ বলেছেন। আমরা যদি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, যখন আপনি মানে প্রিভেন্টিভ বা কমিউনিটি মেডিসিনের যে জায়গাটি শুরু তো বাংলাদেশ থেকে আপনি করেছেন, তো বাইরের দেশে কাজ করার পর এই যে একটি পার্থক্য মনে হয়েছে যে আসলে কোন কোন জায়গাগুলোতে আমাদের আরও একটু কাজ করা দরকার, যে আমরা পাবলিক হেলথ তো রয়েছে অনেক দিন থেকে, কিন্তু এত বছর পরেও সেই জায়গাটিতে আমরা যেতে পারিনি ইন্টারন্যাশনাল একটি স্ট্যান্ডার্ড। এটা কারণটি কি আসলে? আমার কাছে মনে হয় যে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে আমরা নেক্সট জেনারেশন প্রফেশনালদেরকে কীভাবে ডেভেলপ করছি। তার মানে হচ্ছে তারা কী ধরনের কোয়ালিটি এডুকেশন পাচ্ছে। এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে এটা পজিটিভ মেসেজ যে অনেক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এমপিএইচ ডিগ্রি দিচ্ছে। দিচ্ছে। এবং আগে যে কনসেপ্টটা ছিল, আমরা যখন এমপিএইচ করেছি, আমরা যখন পাবলিক হেলথে এসেছি, তখন মনে হয়েছে যে লোকজন একটা ডিগ্রি নেওয়া দরকার দেখে অনেকে এমপিএইচ করেছে। এখন যেটা দেখতে পাচ্ছি যে প্রতিটা প্রাইভেট ইউনিভার্সিটি এমপিএইচ ডিগ্রিটা দিচ্ছে, কিন্তু সেই মানসম্মত কোয়ালিটি এডুকেশন তারা দিচ্ছে দিচ্ছে কিনা, কিনা। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা যদি চাই যে এই প্রফেশনালরাই হচ্ছে ভবিষ্যতে লিড করবে আমাদের দেশ এবং গ্লোবালি পাবলিক হেলথের সমস্যাগুলোকে সমাধান করার জন্য, তাহলে আমি গুরুত্ব দিব অবশ্যই কোয়ালিটি এডুকেশন। সেকেন্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে যে তারা রিসার্চ করার জন্য সুযোগ পাচ্ছে কিনা। আমাদের দেশেও পাবলিক হেলথের অনেক ভালো ভালো রিসার্চাররা আছে, গ্লোবালি অনেক বাংলাদেশি রিসার্চাররা কাজ করছেন। তো এই যে পাবলিক হেলথ যে স্টুডেন্ট যারা, তারা হচ্ছে রিসার্চে কতটুকু ইনভলভ হচ্ছে, অথবা এখানে পাবলিক হেলথ প্রফেশনাল যারা আছে তারা কি সেই গাইডেন্সটা পাচ্ছে কিনা। তো সেখানে মনে হয় কাজ করার স্কোপ আছে, এবং রিসার্চের দিক থেকে আমি বলবো একটা পজিটিভ মেসেজ। কোভিডের পরে আমি দেখেছি যে অনেক ইয়াং রিসার্চাররা কাজ করছে করছেন। এবং ইন্টারন্যাশনালি পাবলিশ করছে। দ্যাট ইজ রিয়েলি পজিটিভ। আই এম রিয়েলি ইমপ্রেস ওয়েন আই সি সামওয়ান ইজ ওয়ার্কিং ইন দিস থিং। বাট আমার কাছে মনে হয় তারপর এখানে অনেক গ্যাপ আছে, এই গ্যাপটার জন্য আমাদের কাজ করা দরকার। থার্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা যে রিসার্চ করি, সেই রিসার্চের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে রিসার্চ ট্রান্সলেশন। হাউ জি। উই আর গোয়িং টু কনভার্ট দিস এভিডেন্স ইন্টু প্র্যাকটিস অর পলিসি। এই প্র্যাকটিস আর পলিসি যে সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে অনেক অর্গানাইজেশনই কাজ করছে, কিন্তু অ্যাডভোকেসির দিক থেকে আমার মনে হয় যে জি। আরেকটু কাজ করার সুযোগ আছে। খুবই চমৎকার করে বললেন যে যে জায়গাটিতে মানে রিসার্চ, প্রথমত রিসার্চের একটি ল্যাকিংস রয়েছে, এবং সেটির জন্য আসলে কিন্তু আরও আমি বলবো যে একদম গভর্নমেন্ট এবং নট গভর্নমেন্ট জায়গাটি থেকে আরও বেশি উৎসাহিত করার প্রয়োজন রয়েছে, বিশেষ Sure. করে তাদের কাজটি করার সুযোগ এবং রিসার্চ ট্রান্সলেশন। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ, যে আমি করে বসে থাকলাম কিন্তু জি, সেটি ইমপ্লিমেন্ট হলো না, এটাই কিন্তু তাহলে হয় কিন্তু অনেক আসলে ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে পাবলিকেশন হওয়ার পরে লোকজন মনে করে যে ওকে দ্যাটস আমার ইট, কাজ শেষ আমার বোধ কাজ হয়। শেষ। কিন্তু আসলে আমি বলবো যে তখনই কাজটা কাজ শুরু। শুরু। কারণ আমি যদি ধরুন আমি একটা রিসার্চ করলাম, আমি কমিটি পিপলকে নিয়ে রিসার্চটা করলাম, দে উইল নেভার রিড দিস না, পেপার। তারা তো এটা এটা আসলে পড়বে পাচ্ছে না। না। সো আমি কিভাবে ডেসিমিনেট করছি, এই ডেসিমিনেশন মানে কমিউনিকেশন ইন প্লেন ল্যাঙ্গুয়েজ, আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট। এবং সেকেন্ড হচ্ছে যে এই রিসার্চ আর্টিকেলগুলো কিন্তু আমাদের পলিসি মেকাররা পড়বে না। সো হাউ উই আর গোয়িং টু কমিউনিকেট দিস মেসেজ টু দ্য পলিসি মেকার সো দে আর কনভিন্স যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, এখানে আমার বাজেট দরকার, এখানে আমার রিসোর্স ডেভেলপমেন্ট দরকার। এই জিনিসগুলো কিন্তু আমাদের জি। কাজ করার সুযোগ আছে। আরেকটি প্রশ্ন একই সঙ্গে করতে চাই, যে বাংলাদেশের যে হেলথের যে স্ট্রাকচার রয়েছে, একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে বাংলাদেশ দেখা যাচ্ছে যে বিশেষ করে এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন, এবং কোভিডের সময় আমরা দেখেছি বেশ কিছু জায়গায় খুব দ্রুত সময়ে ভ্যাকসিনেশনটিকে প্রোভাইড করেছে। এটিকে, এই জায়গাটিকে কোনো সম্ভাবনাময় হিসেবে দেখছেন কিনা, যে এই কমিউনিটি বা প্রিভেন্টিভ হেলথকে আরও বেশি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা এটাকে গ্রহণ করতে পারি কিনা আমার কাছে মনে সুযোগটিকে? হয় যে এটা অবশ্যই সুযোগ আছে। এবং আমি রিসেন্টলি অ্যাটেন্ড করেছি এপিডেমিওলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কনফারেন্স। ওখানেও আমি শুনলাম যে প্রতিটা জেলায় কিন্তু প্রতিটা আপনি যে প্রাইমারি হেলথ কেয়ার লেভেলে হ্যাঁ। কিন্তু সেই সুযোগটা আছে, এবং তারা কিন্তু ট্রেন আপ হচ্ছে এপিডেমিওলজিক্যাল ইনভেস্টিগেশন করার জন্য। তো কিন্তু এখানে অবশ্যই গ্যাপ আছে।
যারা হচ্ছে ট্রেন আপ হচ্ছে তারাই কিন্তু সেই প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে কাজ করছে, তারা কিন্তু সেকেন্ডারি হেলথ কেয়ার সেন্টারে কাজ করছে। সো তারা কিন্তু লিড নিতে পারে এই প্রিভেনশন কাজগুলোর জন্য। কিন্তু আমি যেটা বলব এখানে স্টিল গ্যাপ আছে। তারা হয়তোবা ট্রেনিংটা করছে অন্য কোনো উদ্দেশ্যে অথবা করার পর রাইট। সেটাকে কাজে লাগাচ্ছে না। আমার কাছে মনে হয় এখানে কাজ করার সুযোগ আছে। এই জায়গাতে ভীষণ কাজ করার সুযোগ রয়েছে। বাংলাদেশের জন্য আসলে আমি জানি যে আপনি একজন অন্তঃপ্রাণ এবং আসলে সেই জায়গাটিতে বসে একটা মিনি বাংলাদেশ একটা ইনস্টিটিউট আপনি গড়ে তুলেছেন, যেটা আমরা বলছি যে ওয়েলবিং, যেটা হেলথ অ্যান্ড ওয়েলবিং, এবং সেখানে আপনাদের যে জায়গাটি শুরু যেভাবে বলা যায় যে এটি প্রথম আপনি ইউনিভার্সিটিতে শুরু করেছেন, সেই গল্পটি জায়গাটি আমাদেরকে একটু বলুন। অনেক ধন্যবাদ। আমি আসলে ২০১৯ সালে ফেডারেশন ইউনিভার্সিটিতে জয়েন করি। তো তখন হচ্ছে পাবলিক হেলথ বলে আসলে কোনো ডিপার্টমেন্ট ছিল না। আমার কাজই ছিল পাবলিক হেলথটাকে এস্টাবলিশ করা। তো ওখানে আমার এক কলিগ ছিল ডক্টর বিশ্বজিৎ বণিক। আমি এবং সে মিলে আমরা শুরু করি যে পাবলিক হেলথটাকে আসলে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। উই স্টার্টেড ডেভেলপিং দ্য কোর্স এবং সেই ডেভেলপমেন্ট কোর্স করার পরে কোভিড হিট করলো। দেন উই স্টার্টেড গেটিং দ্য স্টুডেন্টস। উই স্টার্টেড উইথ 3 স্টুডেন্টস অনলি অ্যান্ড দেন ইট ওয়েন্ট আপ টু 50 স্টুডেন্টস। এভাবে করতে, করতে আমি তখন ডিসিপ্লিন অফ পাবলিক হেলথকে এস্টাবলিশ করলাম। আমি সেটার ফাউন্ডিং ডিসিপ্লিন লিডার ছিলাম। এখন আমি কাজ করছি হেড অফ দ্য পাবলিক হেলথ হিসেবে। এরপরে আমি আরেকজন স্টাফকে পেলাম, সেও সিনিয়র লেকচার হিসেবে জয়েন করলো। তো এই মুহূর্তে আমার যে ডিসিপ্লিন, ছোট্ট একটা টিম আমি লিড করছি, সেই সাথে আমার ২ জন ডিসিপ্লিন অফ পাবলিক হেলথের মধ্যে আছে সিনিয়র লেকচার হিসেবে কাজ করে ডক্টর বিশ্বজিৎ বণিক এবং ডক্টর শেখ আলিফ। আমি প্রাউড টু সে যে অল 3 অফ আস আমরা ৩ জনই বাংলাদেশী এবং শুধু ৩ জনই বাংলাদেশী না, আমরা ৩ জনই আমাদের ক্যারিয়ারটা শুরু করেছি অস্ট্রেলিয়াতে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এবং এই জিনিসটা আমি খুব গর্ব সহকারে বলি যে অস্ট্রেলিয়ার মধ্যে একটা ইউনিভার্সিটি যেখানে পাবলিক হেলথকে লিড করে বাংলাদেশি পুল, সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি। জি। এবং এই জিনিসটা আমি শুধুমাত্র যে বাংলাদেশি বলে গর্বিত সেটা না, এবং অ্যাজ এন ইন্টারন্যাশনাল উই আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, উই জি। আন্ডারস্ট্যান্ড দ্য ইস্যুস। তো আমাদের কাছে যখন পাবলিক হেলথের স্টুডেন্টরা আসে ইন্টারন্যাশনাল সেটিং থেকে, উই টক টু দ্যাম ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দে ক্যান রিলেট দিস থিং। সো আমার কাছে মনে হয় যে এটা একটা, আমি খুবই গর্বিত এই বিষয়টার জন্য। এবং আমাদের চেষ্টা থাকবে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা আছে তাদেরকে আরও কীভাবে বেশি সাপোর্ট করতে পারি করা আমরা, যায়। সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। খুবই, খুবই চমৎকার করে বললেন এবং এটা আমাদের অনেক বেশি প্রত্যাশা রইলো আপনাদের কাছ থেকে। দ্বিতীয়টি আমি যেটি বলতে চাই যে বাংলাদেশের জন্য আসলে আপনি বিভিন্ন সময় এসেছেন, বিভিন্ন কাজ করেছেন। উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে যদি কিছু আমরা জানতে চাই যে কি, কি আসলে এ পর্যন্ত ইমপ্লিমেন্ট করেছেন? আমি বাংলাদেশের একটা কাজ, রিসেন্ট কাজ বলব, সেটা হচ্ছে যে ফার্মারদের হেলথ অ্যান্ড ওয়েলবিং নিয়ে আমরা কাজ করেছি। জি। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল এবং অধীর যে অর্গানাইজেশনটা আছে তাদের সাথে আমরা কাজ করার সুযোগ হয়েছে। সেটা হচ্ছে যে আসলে ফার্মাররা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ অফ পপুলেশন। আমাদের দেশের কৃষকদেরকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। অস্ট্রেলিয়াতে ন্যাশনাল সেন্টার ফর ফার্মার হেলথ আছে, তারা কাজ করছে ফার্মারদের হেলথ অ্যান্ড ওয়েলবিং নিয়ে। সেই কনসেপ্ট থেকেই কিন্তু আমি কাজটাকে এক্সটেন্ড আচ্ছা। করেছি বাংলাদেশে। আমরা বাংলাদেশে কাজ করেছি, আমরা বাংলাদেশে ডাটা কালেকশন করেছি। এখন আমরা এটা রিসার্চ যে শেষ হওয়ার পরে এখন আমরা পাবলিকেশনের পর্যায়ে যাচ্ছি। সো আমাদের ইচ্ছা আছে এটা নিয়ে বেশি কাজ করার। খুবই দারুণ। আরেকটা জিনিস আমি রিসেন্টলি কথা বলেছি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালের সাথে, যেটা আমরা কাজ করব, সেটা হচ্ছে যে এখানকার যে হেলথ প্রফেশনালরা কাজ করছে, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন খুব ভালো কাজ করছে হাইপারটেনশন নিয়ে। সো এই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যে এক্সট্রিম নেটওয়ার্ক আছে সারা দেশ জুড়ে, হেলথ প্রফেশনালদের আসলে মেন্টাল হেলথের সিচুয়েশনটা কীরকম, সেটা সেই নিয়ে। জিনিসটা নিয়ে আমাদের কাজ করার সুযোগ আছে। আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু কাজ করেছি গ্লোবালি, রিসেন্টলি কাজ করেছি ১৬টা কান্ট্রির মধ্যে, এই সেম কনসেপ্টটা দিয়ে উই ক্যান ইভালুয়েট যে তাদের হেলথ অ্যান্ড ওয়েলবিং সিচুয়েশনটা কেমন। এই কাজটা আমি ভবিষ্যতে করতে যাচ্ছি। খুবই, খুবই চমৎকার বলেছেন। আমরা নিশ্চয়ই আরো অনেক অগ্রগতি সম্পর্কে জানবো, বিশেষ করে এই জনস্বাস্থ্যের এবং স্বাস্থ্যের উপর তার প্রভাব নিয়ে। তার আগে একটা ছোট্ট বিরতি নিতে চাই। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে আসছি একটু পর। কথা বলছিলাম জনস্বাস্থ্য এবং স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিতা হাসান। আমরা আজকে কথা বলছিলাম জনস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উপরে এর গুরুত্ব নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রফেসর ডক্টর আজিজ রহমান। আরেকবার স্বাগত আপনাকে। ধন্যবাদ। ডক্টর আজিজ, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই আসলে এই মুহূর্তে, যে পাবলিক হেলথ এবং মেন্টাল হেলথ নিয়ে আপনি বেশ কিছু কাজ করেছেন। সো পাবলিক হেলথ থেকে হঠাৎ মেন্টাল হেলথের দিকে কেন আপনার দৃষ্টি ওদিকে চলে গেল? মানে এর গুরুত্বটি কি আসলে? ধন্যবাদ।
আসলে কোভিড-19 প্যান্ডেমিকের সময় আমি যখন দেখলাম যে আমরা লকডাউন সিচুয়েশনে ছিলাম, আপনি হয়তো জানেন আমি মেলবোর্নে থাকি। এবং মেলবোর্ন হচ্ছে সেই সিটি, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট লকডাউন স্টেজে আমরা ছিলাম। তো তখন সবকিছু আসলে স্তিমিত হয়ে গিয়েছিল। তো আমার কাছে মনে হলো যে আসলে এখানে ডেফিনিটলি আমাদের হেলথ ইমপ্যাক্ট এবং বিশেষ করে মেন্টাল হেলথ ইমপ্যাক্টটা হচ্ছে। মানুষজন কাজের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তারা বাসায় থাকছে। সো আমার কাছে ১ম মনে হলো যে উই নিড টু চেক দিস থিং। তো আমি যেটা ১ম এ করি সেই কোভিড-19 প্যান্ডেমিকের সময় যখন সব লকডাউন সিচুয়েশন ছিল, এগেইন আমি এখানে একটু গর্বের সাথেই বলতে চাই, ওখানকার বাংলাদেশী যে পাবলিক হেলথ প্রফেশনাল আছে তাদেরকে একসঙ্গে বসে আমি কথা বলি যে whether we can do something। তারপরে হচ্ছে আমরা একটা রিসার্চ করি মেলবোর্নে এবং অস্ট্রেলিয়াতে যে মানুষজনের মধ্যে মেন্টাল হেলথের ইম্প্যাক্টটা কীরকম। সেটা আমরা কাজ করার পরে আমরা এটাকে খুব দ্রুত পাবলিশ করতে পারি উইদিন 6 মান্থস টাইম। তখন আমার কাছে মনে হলো যে আসলে এই সমস্যাটা তো সারা গ্লোবালি ঘটছে, হুম, হুম। ওয়াই ডোন্ট আই গ্লোবাল এক্সটেন্ড ইট গ্লোবালি। এরপরে আমি আমার ইন্টারন্যাশনাল কোলাবরেটরের সাথে কাজ করি এবং আরও 17টা কান্ট্রির মধ্যে আই কন্ডাক্টেড দিস রিসার্চ। তো সেই কোভিড প্যান্ডেমিকের সময় আমার 18টা কান্ট্রির মধ্যে যখন বর্ডার সবগুলো বন্ধ ছিল, যে রিসার্চটা করি 8,500 মানুষের মধ্যে, দ্যাট গেভ আস দ্য ক্লু যে আসলে কারা বেশি সাফার করছে মেন্টাল হেলথে এবং আমরা কি করতে পারি তাদের জন্য। এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা জেনারেট করতে পারি। সো দ্যাট ওয়াজ রিয়েলি আই এম রিয়েলি প্রাউড অফ অল অফ দিস কোলাবরেটর। আমরা সেটা করি, আমরা এটা নিয়ে ১০-১২টা পাবলিকেশনও করে ফেলি। করার পরে ইন্টারন্যাশনালি প্রতিটা কান্ট্রি তাদের নিজেদের সিচুয়েশনটা কিন্তু অ্যানালাইসিস করতে পারে মেন্টাল হেলথে। শুধুমাত্র একটা গ্লোবাল রিসার্চ না, তারা ইন্ডিভিজুয়াল কান্ট্রি ডাটা পেয়েছে, সেটা নিয়ে কাজ করেছে। এরপরে আমার কাছে মনে হয় কোভিড শেষ হয়ে গেল, পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশন। আমি যেহেতু ইউনিভার্সিটিতে কাজ করি, ইউনিভার্সিটির মধ্যে দেখতে পারলাম যে স্টাফরা হচ্ছে ইম্প্যাক্টেড হচ্ছে, তাদের স্টুডেন্ট ইম্প্যাক্টেড হচ্ছে, ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট হচ্ছে, অ্যান্ড দে আর রিয়েলি স্ট্রাগলিং। তো আমার কাছে মনে হলো যে আসলে এই কোহোর্টটাকে নিয়ে কখনো কেউ কাজ কাজ করেনি। করেনি। তখন আমি মনে হলো যে আচ্ছা, ইউনিভার্সিটিতে যারা কাজ করছে শুধুমাত্র একাডেমিক স্টাফ না, যারা জি। প্রফেশনাল স্টাফ, তাদের আসলে মেন্টাল হেলথের সিচুয়েশনটা কীরকম। সেই অনুপ্রেরণা থেকে আমি আবার একটা গ্লোবাল স্টাডি করি 16টা কান্ট্রির মধ্যে, যেটা হচ্ছে এই বছর পাবলিশ হয়েছে 16টা কান্ট্রির সেই ডাটা নিয়ে। আমরা দেখেছি যে কারা আসলে বেশি ইম্প্যাক্টেড হচ্ছে। ধরুন যারা ফিমেল স্টাফ তারা হচ্ছে বেশি ইম্প্যাক্টেড হচ্ছে, যাদের অলরেডি মেন্টাল হেলথের সিচুয়েশন আছে তারা বেশি ইম্প্যাক্টেড হচ্ছে। ওখানে আমরা আরও দেখলাম যে অনেকেই হচ্ছে তাদের হেলথ চেক করা দরকার রেগুলারলি, তারা হেলথ চেকটা করতে করছে না। পারছে না। তো আমার কাছে মনে হয়েছে উই জেনারেটেড এ গুড এভিডেন্স। এবং এরপরে আমরা যেটা কাজ করছি সেটা হচ্ছে প্রতিটা ইউনিভার্সিটির সাথে কথা বলছি যে লুক, হাউ ইউ আর গোয়িং টু সাপোর্ট ইউর স্টাফ। কারণ যদি আমার স্টাফরা যদি তাদের নিজেদের হেলথ জি। অ্যান্ড ওয়েলবিং মেনটেন করতে না পারে, তাহলে তাহলে স্টুডেন্টকে আসলে তাহলে কোয়ালিটি করা এডুকেশন যাবে দিতে না। পারবে না। মানে সো দ্যাট ওয়াজ রিয়েলি গুড থিং অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড টু কন্টিনিউ দিস মানে এই ব্যাকগ্রাউন্ড থেকে আসলে এই মেন্টাল জায়গাটিতে হেলথের আসা। কাজগুলো করা। আমরা একেবারেই আসলে মূল জায়গাটিতে একটু বেশি কথা বলতে চাই। সেটি হচ্ছে যদি আমরা পাবলিক হেলথকে যদি ক্যারিয়ার হিসেবে নিতে চাই, মানে একেবারেই যদি ভালো করতে চাই, তাহলে আসলে কি করা উচিত? মানে বিশেষ করে যারা ফ্রেশ গ্র্যাজুয়েট রয়েছেন, কারা এন্ট্রি করতে পারবেন? আমরা দুটি মানে ন্যাশনালি এবং গ্লোবালি দুটি জায়গাতেই তাদের সুযোগের সম্ভাবনা কতখানি অ্যাজ এ ক্যারিয়ার? রাইট। পাবলিক হেলথের আসলে একটা মিথ আছে যে আগে চিন্তা করতো মানুষ পাবলিক হেলথ শুধুমাত্র যারা হেলথ ব্যাকগ্রাউন্ডে আছে তারাই শুধু পাবলিক হেলথ করতে পারবে। এবং এটা আমাকে অনেক বেগ পেতে হতো আগে বোঝাতে যে না না, ইট ইস এ মাল্টি ডিসিপ্লিনারি। কারণ আমি যখন পাবলিক হেলথে এমপিএইচ করেছি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, আমাদের সাথে হাফ অফ দ্য স্টুডেন্ট ছিল ফ্রম নন হেলথ ব্যাকগ্রাউন্ড, আমাদের সাথে ছিল লয়ার, আমাদের সাথে ছিল জার্নালিস্ট, আমাদের সাথে ছিল সিভিল ইঞ্জিনিয়ার। তো লোকজন অবাক হতো যে আচ্ছা তারা কিভাবে পাবলিক হেলথ করছে। কিন্তু একজন লয়ার যখন পাবলিক হেলথে জানবে, হি ক্যান ওয়ার্ক ইন পাবলিক হেলথ ল। একজন জার্নালিস্ট যখন কাজ করবে, হি আন্ডারস্ট্যান্ডস আবার পাবলিক হেলথ। এই কনসেপ্টটা নিয়ে আমি যখন কাজ করা শুরু করলাম, দেন আই স্টার্টেড প্রমোটিং লুক, এনিওয়ান ফ্রম এনি হেলথ এনি ব্যাকগ্রাউন্ড নট ফ্রম হেলথ ক্যান ডু পাবলিক হেলথ। আমাদের দেশে এই কনসেপ্টটা এখনও ক্লিয়ার না, আমার কাছে মনে হয় এখানে কাজ করার সুযোগ আছে। কোভিড-19 প্যান্ডেমিক কিন্তু দেখিয়ে দিয়েছে যে হেলথ ব্যাকগ্রাউন্ডে মানুষই শুধুমাত্র এই প্যান্ডেমিকটাকে সমাধান করতে পারে না। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং ইন টার্মস অফ এলিজিবিলিটি। সো নন হেলথ ব্যাকগ্রাউন্ডের লোকজন পাবলিক হেলথ করতে পারে। আমার সাথে স্টুডেন্ট আছে যারা হচ্ছে কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে আছে, যারা ভেটেরিনারি সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, যারা ফার্মেসি ব্যাকগ্রাউন্ড থেকে আছে। সো দে ক্যান ডু দিস। সেকেন্ড থিং যেটা, সেটা হচ্ছে যে যেটা করতে হবে দেশে অথবা বিদেশে, পাবলিক হেলথের শুরুর আগে চিন্তা করতে হবে যে আমি আসলে কোন ডিগ্রি করা দরকার নাকি আমার এক্সপিরিয়েন্স দরকার। আমি যদি এমপিএইচ করতে চাই, জি। আমি বলবো যে এমপিএইচ হচ্ছে ইজ এ বেসিক স্টেপিং স্টোন টু গো ইনটু পাবলিক হেলথ। এখন অনেক ইউনিভার্সিটিতে ব্যাচেলর অফ পাবলিক হেলথ করছে। কেউ যদি শুরু করে ব্যাচেলর অফ পাবলিক হেলথ, দ্যাটস ওয়েল অ্যান্ড গুড। কিন্তু আমি যেটা আগেই বলছিলাম সেটা হচ্ছে কোয়ালিটি অফ এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। ওয়ার এভার উই ডু, উই নিড টু মেক শিওর যে আমি এই ডিগ্রিটা কেন করছি, আমার কি একটা জি। ডিগ্রি দরকার নাকি আসলে আমি পাবলিক হেলথে ক্যারিয়ার করতে ক্যারিয়ার যাচ্ছি। করতে চাই। আমি অনেকের মধ্যেই দেখেছি একটা টেন্ডেন্সি, আমার আসলে এমবিবিএস করা আছে, কোনো ডিগ্রি নেই, আমি একটা এমপিএইচ মানে ডিগ্রি কিছু করে না নিই।
পেয়ে আমি বোধহয় এটা একটা করে ফেলি, এই কনসেপ্টটা থেকে বের হয়ে আসতে বের হবে। হয়ে আসতে হবে। আদারওয়াইজ হচ্ছে আমি একটা ডিগ্রি পাবো, আমি একটা সার্টিফিকেট পাবো, বাট আই উইল নট বি এবল টু ইউটিলাইজ দিস থিং এনিওয়্যার, ন্যাশনালি অর ইন্টারন্যাশনালি। সেকেন্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে যে যদি কেউ ন্যাশনালি কাজ করতে চায়, আমি অনেকেই কোয়ারি পাই যে আমি হচ্ছে পাবলিক হেলথে ক্যারিয়ার করতে চাই, আমি বিদেশে যেতে চাই, আসলে কি করা দরকার? অনেকে জিজ্ঞেস করে যে আমার কি আসলে কোয়ালিফিকেশন সবগুলো শেষ করে তারপরে কাজ করা দরকার, নাকি কাজ করে কোয়ালিফিকেশন নেওয়া দরকার? আমি বলবো দ্যার ইজ নো রাইট অর রং অ্যান্সার। কেউ যদি ব্যাচেলর অফ পাবলিক হেলথ করে অথবা মাস্টার অফ পাবলিক হেলথ করে, তারপরে তার কিন্তু কিছু পাবলিক হেলথে কাজ করলে দেন হি ক্যান থিঙ্ক অফ ফার্দার এডুকেশন। এখন অনেকে চিন্তা করে আমি পাবলিক হেলথের আমার পিএইচডি করা দরকার। পিএইচডি ইজ এ রিসার্চ ডিগ্রি। কেউ যদি রিসার্চে কাজ করতে না চায়, জি। তার জন্য কিন্তু পিএইচডি করার কোনো দরকার নেই। এই কনসেপ্টটাকে ক্লিয়ার হতে হবে। অনেকে পিএইচডি করতে চায়, কিন্তু করার জন্য তার যে রিসার্চ এক্সপেরিয়েন্স দরকার, সেই এক্সপেরিয়েন্স কিন্তু তার নাই। আমি যেটা বলছিলাম যে আমাদের দেশে রিসার্চ এক্সপেরিয়েন্সটা কিন্তু মানুষের মধ্যে একটু ঘাটতি আছে। সেখানে কাজ করার সুযোগ আছে, এবং অনেকেই বলে আমার তো অনেক 20 বছরের রিসার্চ এক্সপেরিয়েন্স আছে। এই এক্সপেরিয়েন্স আছে কিনা তার রিফ্লেকশন হচ্ছে রিসার্চ পাবলিকেশন। পাবলিকেশনস এর তো উপর। পাবলিকেশন যদি তার না থাকে, তাহলে কিন্তু আমি যতই বলি আমার রিসার্চ এক্সপেরিয়েন্স আছে, ইট ডাজন্ট ওয়ার্ক। আরেকটা জিনিস আছে, আবার আমি দেখি স্টুডেন্টরা বলে যে আমার তো অনেক রিসার্চ পাবলিকেশন আছে, হয়তো বা আমি 5 নম্বর অথার, 10 নম্বর অথার, 12 নম্বর অথার। তো আমরা তখন কোশ্চেন করি যে আসলে তোমার কন্ট্রিবিউশন কতটুকু ছিল সেই পাবলিকেশনে। যদি কেউ ফার্স্ট অথার থাকে, দ্যাট ডেমনস্ট্রেট দ্যাট পারসন হ্যাজ ওয়ার্ক সিগনিফিকেন্টলি ইন দ্যাট প্রজেক্ট। তো আমি যেটা এনকারেজ করব সবাইকে, সেটা হচ্ছে যারা এমপিএইচ করছে বাংলাদেশে, তারা থিসিসটাকে যেন খুব গুরুত্ব সহকারে করে, করেন। এবং সেটাকে যেন পাবলিকেশন করার চেষ্টা করে। এখন পাবলিকেশন তখনই সম্ভব যখন কেউ অথেন্টিক ওয়েতে কাজ করবে। কাজ করবেন। আমি অনেক ক্ষেত্রে দেখেছি আনফরচুনেটলি আনঅথেন্টিক ওয়েতে কাজ হচ্ছে, রিসার্চ হচ্ছে, তার ডিগ্রি পেয়ে যাচ্ছে, কিন্তু আসলে সেটাকে কিন্তু কখনো কাজে লাগাতে পারবে না। এই জিনিসটা আমি মনে হয় যে খুব গুরুত্ব সহকারে কাজ করা দরকার। একেবারে। তাহলে এটা হয়তো দেশে বিদেশে উভয় জায়গাতে উভয় জায়গাতে তার কাজে ক্যারিয়ারে লাগবে। একটু হেল্প করতে এক্স্যাক্টলি। পারবে। সে সম্ভাবনাটি জি। সম্ভাবনাটি রয়েছে। আমরা যদি আরেকটু আনতে চাই, সেটি হচ্ছে যে এই জায়গারই ব্যাকগ্রাউন্ডে, যে রিসার্চ ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে যে পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ডে টপ 2% সায়েন্টিস্ট একটি ক্যাটাগরি রয়েছে। সেখানে আপনি আছেন গত 5 বছর ধরে। সে জায়গাটি কিভাবে নির্ধারিত হলো? অনেক ধন্যবাদ। আমি আসলে এটাকে আমার নিজের ক্রেডিট বলব না। আমি বলব যে এটা আমার গ্লোবাল যে কোলাবরেটর আছে তাদের ক্রেডিট। তো গ্লোবালি যেটা হয় যে এলসেভিয়ার এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি তার প্রতি বছর র্যাঙ্কিং করে বিভিন্ন সাবজেক্টে, এবং রিসার্চ সাইটেশন, আমি একটা পাবলিশ করলাম, এই পাবলিকেশনটাকে কতজন সাইট করলো, সেটাকে বলে রিসার্চ সাইটেশন। তো তারা কাউন্ট করে যে আচ্ছা গত বছর আমার রিসার্চ পাবলিকেশনগুলো কতজন সাইট করেছে, তার ভিত্তিতে তারা র্যাঙ্কিং করে। ধরুন পাবলিক হেলথে কতজন পাবলিক হেলথে কাজ করছে, তাদের মধ্যে কত সাইটেশন হয়েছে, তারপর তারা র্যাঙ্কিং করে। তো আই এম রিয়েলি ব্লেস, আলহামদুলিল্লাহ, যে গত 5 বছর থেকে আমি সেই লিস্টে আছি। এই বছর আমি 0.1% সায়েন্টিস্ট জি। লিস্টে আছি। তো এই জিনিসটা আমি এগেইন আমি বলব যে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পাবলিক হেলথকে আমরা কিন্তু গ্লোবালি কাজ করতে পারি, এবং ইজ এ গুড রিকগনিশন ফর দ্য গ্লোবাল কোলাবোরেশন। এবং এই ক্রেডিটটা আমি একা নিব না, আমি বলবো যে এটা হচ্ছে আমার সব ইন্টারন্যাশনাল কোলাবোরেটরদের জন্য এইটা একেবারে। সম্ভব হয়েছে। আমরা একেবারে শেষের দিকে। আপনি এনসিডি নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে বেশ কিছু কাজ করছেন, এবং আপনি বলছেন যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাইপারটেনশন এবং অন্যান্য যে জায়গাগুলোতে তারা কাজ করছেন, সেই জায়গাটিকে আসলে মানে আরো কিভাবে আমরা সামনের ভবিষ্যতে দেখতে চাই, মানে এই জায়গাটিকে আরো কিভাবে শক্তিশালী করা যায়? এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের যথেষ্ট ফান্ডিং আছে কিনা কাজ করার জন্য। আমি একদম। যেটা দেখেছি যে তারা স্ট্রাগল করে। আমার কলিগ আছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে, তারাও কাজ করছে, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কাজ করছে, অনেক আইসিডিবে কাজ করছে। একটা জিনিস আমি সবসময় দেখি যে এখানে একটু কোঅর্ডিনেশনটা মনে হয় একটু ভালো মতো করা দরকার। সমন্বয়টি একই খুব কাজ দরকার, রাইট? হয়তো অনেকেই করছে, কিন্তু আসলে সবাই যদি একটু সমন্বিত আকারে কাজটা করতো, তাহলে মনে হয় একটু ইম্প্যাক্টটা বেশি হতো। এবং সেকেন্ড যেটা, সেটা গভর্নমেন্টের ফান্ডিং এবং ইন্টারন্যাশনাল ফান্ডিংগুলো জরুরি কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে যে ওই যে বললাম যে পলিসির উপর ইম্প্যাক্ট, অ্যাডভোকেসি, সেই ক্ষেত্রে কতটুকু কাজ হচ্ছে, শুধুমাত্র রিসার্চ না, অ্যাডভোকেসি হচ্ছে কিনা, এবং সেটা আমাদের দেশের মানুষ উপকৃত হচ্ছে কিনা, তাহলেই কিন্তু সেই রিসার্চগুলো বেনিফিটেড হবে। মানে খুবই চমৎকার করে বলেছেন। এবং আরেকটি বিষয় সর্বশেষে জানতে চাই যে আসলে অদূর ভবিষ্যতে মানে পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য গুরুত্ব কতখানি স্বাস্থ্যের উপরে হবে? আমার কাছে মনে হয় যে এই যে সিচুয়েশনটা হচ্ছে, আপনি যদি, আমি শুরু করেছেন যেটা দিয়ে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, আমি Right. যদি সেই পয়েন্টে ফিরে যাই, মানুষের, বিশেষ করে আমাদের দেশ
অনেক লো ইনকাম কান্ট্রিজ এবং ডেভেলপিং কান্ট্রির জন্য মানুষের চিকিৎসার ব্যয় বহন করা কিন্তু খুব Right. কঠিন হয়ে যাচ্ছে এবং এখন জীবনযাত্রার মানও এবং সেই সঙ্গে খরচও বেড়েছে। সেক্ষেত্রে যদি প্রিভেন্ট করা যায় তাহলে কিন্তু এই খরচগুলো থেকে কিন্তু তারা বেঁচে যেতে পারে। এই জন্য সবসময় প্রিভেনশনের গুরুত্ব আছে। আমরা যেই কনটেক্সটেই থাকি সেই প্রিভেনশনের দিকে যদি কাজ করি তাহলে ডেফিনেটলি পিপল উইল বি লিভিং হেলদি অ্যান্ড দে উইল হ্যাভ এ গুড লাইফ। আচ্ছা, খুবই চমৎকার করে বলছে। আমরা একটু যদি দৃষ্টিটা ফেরাই যে প্রান্তিক জনগোষ্ঠীর দিকে বা আমাদের একেবারেই আপামর যারা সাধারণ জীবনযাপন করছেন বা নিম্নবিত্ত যে শ্রেণীটা রয়েছে তাদের নিয়ে আসলে আমি দেখেছি যে খুব স্ক্যাটার্ড ভাবে আসলে বিভিন্ন কাজ হচ্ছে, কিন্তু তাদের স্বাস্থ্যের জন্য সমন্বিত একটি স্বাস্থ্যসেবা সেটিকে কি পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য কতখানি গুরুত্ব হিসেবে দেখছে? আমার কাছে মনে হয় এটা অবশ্যই জরুরি। আমি যেটা বলছিলাম যে গিভিং ব্যাক টু দ্য কমিউনিটি। কারণ আমরা তাদেরকে নিয়ে রিসার্চ করছি, আমরা রিসার্চ করে পাবলিক হেলথে যদি তারা সুবিধাটা না পায়, না পায় তাহলে তো আসলে কোনো লাভ হলো লাভ না। আমি হলো কাজ করলাম, আমি অ্যাজ এ সায়েন্টিস্ট হিসেবে আমি সারা ওয়ার্ল্ডে পরিচিত হলাম। বাট ইটস নট ইম্প্যাক্টিং অন দিস। জি। সো আমার কাছে মনে হয় যে ফার্স্ট কথা আমরা যারা পাবলিক হেলথে কাজ করছি, যারা রিসার্চে কাজ করছি, এই রিসার্চের এভিডেন্সটা তাদের কাছে খুব প্লেন সিম্পল ল্যাঙ্গুয়েজে পৌঁছায় দেওয়া ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে তাদেরকে বুঝাতে হবে সো দ্যাট দে ক্যান টেক কন্ট্রোল। আমি এগেইন সেই এক্সাম্পলটা বলি যে স্মোকারদেরকে জানাতে হবে যে দিস ইজ দ্য হার্মফুল ইম্প্যাক্ট। এরপরে তারা স্মোকিং ছাড়বে কি না সেটা জন্য আমরা কতটুকু কাজ করছি, উইল ট্রাই আওয়ার বেস্ট। এরপরে দে উইল টেক দ্যাট ডিসিশন ওয়েদার দে ক্যান কন্ট্রোল দিস থিং অর দে ওয়ান্ট টু কন্টিনিউ। তো আমার কাছে মনে হয় যে তাদের ক্ষেত্রে তাদেরকে খুব সহজ ভাষায় বুঝাতে হবে সো দ্যাট দে ক্যান টেক কন্ট্রোল অফ দেয়ার ওন হেলথ। তাদেরকে এম্পাওয়ার করা খুব জরুরি। আমরা যদি একটু মানে কম্পেয়ারের দিক থেকে আসি, যে অস্ট্রেলিয়ায় যেখানে কাজ করছেন আপনি, সেখানকার জনস্বাস্থ্যের যে কর্মপরিধি সেটি আসলে কোন পর্যায়ে রয়েছে এবং আমাদের দেশের সাথে যদি আমরা তুলনা করি যে আমরা কোথায় আছি? এখানে আমি একটা এক্সাম্পল বলবো, সেটা হচ্ছে যে ওখানেও সমস্যা আছে, ওখানেও ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ অফ পপুলেশন আছে। আমার পিএইচডি স্টুডেন্টরা কাজ করছে মাইগ্রেন্ট পপুলেশন নিয়ে। জি। ওখানে মাইগ্রেন্ট এবং নন মাইগ্রেন্টের মধ্যে একটা ডিফারেন্স আছে। ওখানে ইন্ডিজিনাস এবং নন ইন্ডিজিনাস পপুলেশনের মধ্যে একটা ডিফারেন্স আছে। আমি যখন ওখানে কাজ করলাম তখন দেখলাম যে ইন্ডিজিনাস পিপুলরা নন ইন্ডিজিনাস পিপুল থেকে 20 বছর তাদের আয়ু কম। কেন সেটা ঘটতে যাবে একটা উন্নত দেশের ক্ষেত্রে? তা আমরা যেটা চিন্তা করি যে মেট্রোপলিটন রিজিওনাল যেমন একটা ডিফারেন্স আছে, অস্ট্রেলিয়াতেও সেটা আছে। এখন এই গ্যাপটাকে কমানোর জন্যই কিন্তু অস্ট্রেলিয়ার সমস্ত অর্গানাইজেশনগুলো কাজ করছে। পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়া যে কাজটা করছে তারা কিন্তু অ্যাডভোকেসির ক্ষেত্রে খুব স্ট্রংলি কাজ করছে। তারা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোকে ইনভলভ করছে, তাদের কাছে যাচ্ছে, বলছে যে তাদের প্রায়োরিটিগুলো কি। ইলেকশনের আগে যে তারা স্কোরিং কার্ড করছে যে লুক দিস আর দ্য প্রায়োরিটি, হাউ ডু ইউ সি দিস থিং। এই জিনিসগুলো ভাবে কিন্তু তারা অ্যাডভোকেসির ক্ষেত্রে অনেক ভালো কাজ করছে এবং সব কাজগুলোই এই ক্লোজিং দ্য গ্যাপ এই উদ্দেশ্যে কিন্তু কাজগুলো হচ্ছে। জি। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর আজিজ রহমান। আমরা আজকে দেশ এবং বিদেশের অনেক তথ্য পেলাম, বিশেষ করে জনস্বাস্থ্য বিষয়ক এবং জনস্বাস্থ্য বা আমরা বলছি যে প্রিভেন্টিভ হেলথ যেটি, সেটি ভীষণ গুরুত্বপূর্ণ, সেটিও আপনি বলেছেন। নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সাথে আবার কথা হবে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি, বিশেষ করে জনস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থা এর গুরুত্ব এবং ভবিষ্যৎ নিয়ে। এবং জনস্বাস্থ্য বা আমরা প্রিভেন্টিভ হেলথকে যারা ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে চায় তাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন আমাদের আজকের অতিথি। বিশেষ করে এটিকে যখন ক্যারিয়ার হিসেবে গ্রহণ করবেন, এটিকে গুরুত্ব সহকারে নিতে হবে এবং সেটি যাতে তার ক্যারিয়ারের যে পাথওয়ে সেটির গুরুত্বপূর্ণ জায়গা দখল করে থাকে এবং একই সঙ্গে যে জায়গাটিকে প্রতিষ্ঠিত করা হয়, বিশেষ করে রিসার্চ বেসড, যেটি আমরা পাবলিকেশনসে যেটি নিয়ে আসলাম, সেটিকে ইমপ্লিমেন্ট করার গুরুত্ব নিয়ে উনি কথা বলেছেন এবং সেটিকে আসলে আমাদের মাঠে কাজ করতে হবে, সেটিকে প্রকাশ করতে হবে। আমরা মনে করি যে জনস্বাস্থ্যকে গুরুত্ব দিলেই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি অবধারিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।